বুঝবেন। তো অত্যন্ত খুশির খবর, এটা হওয়ারই ছিল। এবং কিছু কিছু শকুন যারা খোঁজ করছিল, সামাজিকভাবে শিক্ষকদের মৃতদেহের খোঁজ করছিল, সেই সমস্ত শকুনরা আরও একবার শিক্ষা পেয়ে গেল। তা আমি এইটুকুনি বলতে চাই, দেখুন ওস্তাদের মার শেষ রাতে, এইটুকুনি আজকের দিনে যেটা হয়েছে, আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্টের মেরুদণ্ড এখনও বিক্রি হয়নি। সুপ্রিম কোর্টের ওপরই এখন দেশের 130 কোটি মানুষ শেষ আস্থা সুপ্রিম কোর্ট। আমাদের ধারণা আজকে স্টে অর্ডার এবং ফাইনালি গিয়ে যে ফাইনাল জাজমেন্ট বিচারের শেষে হবে, সবটাই শিক্ষকদের পক্ষে থাকবে, সমাজের পক্ষে থাকবে। দেবাংশু ভট্টাচার্য সকলেই আশা করি চেনেন। কিভাবে চেনেন? তৃণমূল নেতা, সেটা হয়তো সকলেই জানেন। সারা বছর পশ্চিমবাংলা থেকে, পশ্চিমবাংলার মানুষের কাছ থেকে যদি কেউ সব থেকে বেশি খিস্তি খেয়ে থাকে, মানে 1 নম্বরে রয়েছে কুণাল ঘোষ, 2 নম্বরে রয়েছে দেবাংশু ভট্টাচার্য। সেটা আপনারা সকলেই জানেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা হচ্ছে 1 বছর আগের ভিডিও, 7/5/2024, মে মাসের 7 তারিখ, 1 বছর আগের ভিডিও। তখন কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেই রায়ের ওপর সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছিল। তারপরে দেবাংশু ভট্টাচার্যের এই প্রতিক্রিয়া ছিল যে সুপ্রিম কোর্টের মেরুদণ্ড এখনো বিক্রি হয়ে যায়। মানে এনাদের ধারণা আছে যে সুপ্রিম কোর্টের মেরুদণ্ড বিক্রি হয়, তখন হয়তো হয়নি, পরে হয়ে যাবে, এরকম একটা ধারণা এদের আছে। এবং এই যে শিক্ষকদের যে 26,000 শিক্ষকের যে চাকরি বাতিল হয়ে গেল, এনাকে কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আর যদিও পরবর্তীতে খুঁজে পাওয়া যায়, ইনি বলবেন যে মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে। মানে ওনার দলের মতো সবাইকে উনি ভাবছেন, আইন আদালত প্রশাসন সবাই উনি ভাবছেন যে ওনার দলের মতো যে বিক্রি হয়ে যেতে পারে বা বিক্রি করা যায়। কারণ তৃণমূলের আপনার তো সকলেই জানেন, নেতা থেকে মন্ত্রী থেকে শুরু করে সে ছোটখাটো নেতা যাই হোক না কেন, এদেরকে কেনা বেচা করা যায়। এটা কোনো ছোট মানে বড় ব্যাপার নয়, এটা একদম ছোট ব্যাপার। এদেরকে কেনা বেচা করা যায়। তো এদের ধারণা যে এইরকম ভাবে হয়তো সুপ্রিম কোর্টেরও আইনকে কেনা যায়, বিক্রি করা যায়। তো মানে চোর ছাঁচড় হলে যা হয়, এনাদের ধারণা আর কি হবে। যাই হোক, ইনি বড় বড় সব কথা বলছিলেন যে ওস্তাদের মার শেষ রাতে, রাতে নয় দিনেই হয়ে গেছে ওস্তাদের মার, আর পেছনে পুরো দিয়ে দিয়েছে। মানে পুরো রাজ্যের প্রত্যেকটা জায়গায়, মানে শুধু যে এই এসএসসি দুর্নীতি তা নয়, একটা মানুষ চাকরি করে, আপনি দেখুন কয়েক লক্ষ বা কয়েক কোটি মানুষ চাকরি করছে পশ্চিমবঙ্গে যারা সরকারিভাবে। কত ডিপার্টমেন্ট রয়েছে, প্রচুর ডিপার্টমেন্ট। সে আপনি স্কুল হোক, স্বাস্থ্য হোক, আপনি এসডি অফিস, বিডিও অফিস, বা আরো সেচ দপ্তর হোক, বা প্রত্যেকটা ডিপার্টমেন্ট, মেডিকেল ডিপার্টমেন্ট হোক, প্রচুর সরকারের হাতে তো প্রচুর ডিপার্টমেন্ট রয়েছে। তো প্রত্যেকটি ডিপার্টমেন্টে দুর্নীতি, প্রত্যেকটি জায়গায়। এটা তো শুধু এসএসসি রায়, এরপরে আরো প্রাইমারি রয়েছে, মানে তার অবস্থা এর থেকে আরো খারাপ। এটা তো তাও সরকার চেষ্টা করেছিল বাঁচানোর, কিন্তু প্রাইমারি তো মানে 42,000, কি অবস্থা হবে একবার ভেবে রাখুন। তার অবস্থা কিন্তু এর থেকে আরো খারাপ হবে। তার কারণ সব থেকে বেশি দুর্নীতি হয়েছে প্রাইমারিতে। 2014 যে প্রাইমারি ছিল, মানে সেটা তো হচ্ছে সব থেকে বেশি দুর্নীতি। আর সেটা এখনো যদিও রায় আসেনি, তবে আশা করা যাচ্ছে রায় যেটা আসবে, যে কোনো থাকবে বলে মনে হয় না, প্যানেল থাকবে বলে মনে হয় না। তো উনি চিৎকার করে, উনি তো কোথা থেকে দেখলাম আবির ফাবির সব মেখে নিয়েছেন। মানে এই যে রায় হয়েছিল, তারপরে মনে হয় উনি আবির মেখে নিয়েছেন যে হ্যাঁ সত্যের জয় হয়েছে, শিক্ষকদের পক্ষে রায় আছে। এবং পরবর্তীতে যখন ফাইনাল রায় আসবে, শিক্ষকদের পক্ষেই আসবে। মানে চুরি করবেন, তারপরেও বলবেন যে শিক্ষকদের পক্ষে রায় আসবে। কি করে আসবে? আজকে যারা যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে কাঁদছে, প্রত্যেকটা স্কুলে আমরা খবরে দেখছি যে যোগ্য যারা রয়েছেন তারা কান্নাকাটি করছেন। অযোগ্যদের কান্নাকাটির করার কোনো জায়গা নেই, কেন তিনি জানেন তো অযোগ্য, তো তিনি কি কান্নাকাটি করবেন। মানে আজকে যারা যোগ্যরা রাস্তায় বসে কাঁদছে, এনারা দেখতে পাচ্ছেন কিনা আমার মনে হয় না। আর দেখতে পেলেও ওনারা বেরোবেন না, কারণ জানেন যে ভুল তো এনাদেরই রয়েছে। তো সেখানে যদি আমরা রাস্তায় বেরোই, তো আমাদেরকে কথা শুনতে হবে। সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট কিন্তু অনেকবার মানে এসএসসি কে বহু সুযোগ দিয়েছে। কলকাতা হাইকোর্টে দিয়েছিল। কলকাতা হাইকোর্টে কিন্তু একটা সময় একটা রায় ছিল যে 8,000 চাকরি বাতিল হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছিল। মানে চিন্তা করুন, যদি সেই সময় কলকাতার হাইকোর্টে সেই রায় এরা মেনে নিত, তাহলে বাদ যেত কিন্তু শুধুমাত্র 8,000 জনের। সেখানে কিন্তু আর চাকরি বাদ যেত না। সেটাকে মানে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসেছিল রাজ্য সরকার। আরে ভাই, সুপ্রিম কোর্টে গেছিস যখন, তখন প্রুফ তো দিতে হবে, একটা প্রমাণ তো দেখাতে হবে। তো প্রমাণ নেই, মানে কোনো কিছু নথি নেই যে আমার কাছে এই অযোগ্য রয়েছে, এই যোগ্য রয়েছে, এগুলো তো দেখাতে হবে নথি। তো
তো আইন আদালত তারা কি মুখের কথায় বিশ্বাস করবে নাকি? তারা তো প্রমাণ ছাড়া কোনো কিছুই মানবে না। প্রথম থেকেই দেখুন, যারা অন্যান্য আইনজীবী রয়েছিলেন তারা কিন্তু প্রথম থেকেই বলেছিলেন যে সংখ্যাটা অনেকটা বেশি। এটা যদি রাজ্য সরকার চেষ্টা করতে, এখানে দেখুন, এখানে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দায়ী রাজ্য সরকার। এখানে অনেকে দেখলাম, দু চারজনকে দেখলাম চাকরি প্রার্থী, তারা গল্প শোনাচ্ছে যে সিপিএম দায়ী, বিজেপি দায়ী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইচ্ছে করে করেছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একজন আইনজীবী, তিনি তো তার প্রক্রিয়া অনুযায়ী কথা বলছেন। আমার তো চাকরি করছি কোথায়? রাজ্যে তৃণমূল সরকারের আমলে, এই সরকারের আমলে চাকরি পেয়েছেন। তো পরীক্ষা কারা নিয়েছে? তৃণমূল সরকার। চাকরি আপনাকে কে দিয়েছে? তৃণমূল সরকার। খাতা কে কেটেছে? তৃণমূল সরকার। তো ইন্টারভিউ কে নিয়েছেন? তৃণমূল সরকার। নিয়োগ কে করছে? তৃণমূল সরকার। তো সবকিছু এনারাই করছেন, তো দায় কেন তারা নেবে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একজন বড় আইনজীবী, তিনি তার মতো সাধ্যমতো চেষ্টা করেছেন এবং তিনি জিতেছেন। তো সেখানে সমস্যা কিছু নেই। সেখানে যারা দেখুন, যারা চাকরি পেয়েছিলেন তাদের কাছে এটা খারাপ লাগতেই পারে, কিন্তু আপনারা ভেবে দেখুন, যে রাজ্য সরকারের তথ্য দেওয়া উচিত যে আমার কাছে এই যোগ্য এই অযোগ্য রয়েছে, তো সেখানে রাজ্য সরকার এখানে কোনো মানে কোঅপারেট করছে না। রাজ্য সরকার অ্যাকচুয়ালি মনে মনে চেয়েছিল যে চাকরিগুলো বাদ যাক, তার কারণ 2026-এ ভোট রয়েছে। তো এই যে 3 মাস হোক 4 মাস হোক, কত এত শিক্ষকের বেতন, কয়েক কোটি টাকা, তো এগুলো তো ভোটের আগে তো রাজ্য সরকার কি করবে, যে যেগুলো ভাতা দেয় ওনারা, রাজ্য সরকার, এটা তো যেহেতু ভাতার সরকার, কেননা ভাতা ছাড়া এই রাজ্যে তো কিছু নেই, তো তারা তো যেটা 1000 টাকা আছে লক্ষ্মী ভান্ডার, ওটাকে 1500 করে দেবেন, আর অন্যান্য যে ভাতা রয়েছে না 100-200 করে বাড়িয়ে দিবেন। তো টাকা কি করে তুলতে হয়, কোথা থেকে তুলতে হয়, সে আপনার শিক্ষক বাদ যাক কি মেডিকেল মানে স্বাস্থ্য দপ্তর ভেঙে পড়ুক কি শিক্ষার হাল খারাপ, তাতে কিছু যায় আসে না। আলটিমেট দরকার টাকাটা কি করে উপার্জন করতে হবে, এইভাবে এত শিক্ষক, এত চাকরিজীবীর এত মাইনে, সেগুলো সব জমা থাকবে, সেগুলো ভাতা হিসেবে তিনি দিয়ে দেবেন ভোটের আগে, কোনো চাপ নেই। এটাই হচ্ছে প্ল্যান। অন্যকে দোষ দেওয়ার আগে যারা চাকরি করছেন বা যাদের চাকরি গেছে তারা ভাবুন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভুল করছে রাজ্য সরকার। মানে এনারা ভেবেছিলেন যে যেহেতু আমরা রাজ্যের গদিতে রয়েছি, তো আমাদের ওপরে কেউ নেই, আমরাই শেষ কথা। তার জন্য তারা কি করেছেন, কোনো প্রমাণ রাখেননি, মানে কতজন যোগ্য রয়েছে কতজন অযোগ্য রয়েছে কোনো লিস্ট রাখেননি। এগুলো রেখে কি হবে? তারা জানে যে বাদ দেওয়ার তো কেউ নেই, কে আছে আমাদের উপরে? তারা জানে না যে তাদের বাবা সেখানে সুপ্রিম কোর্ট আছে, এরা মনে হয় ভুলে গেছিল। আর এই দেবাংশু, কি বলবো এনাকে নিয়ে, মানে কিছু বলারও নেই। শিক্ষিত না অশিক্ষিত সেটা তো আপনারা সকলে এতদিন জেনেই গেছেন। মানে যে তৃণমূল সরকারের দেবাংশু ভট্টাচার্য চিৎকার করে যে বাংলাকে গুজরাট হতে দেবেন না, সেই দেবাংশু ভট্টাচার্যের বাবা, আপনারা যারা জানেন না জেনে রাখুন, এনার বাবা গুজরাটে চাকরি করে। তার মানে বুঝতে পারছেন, বাংলাকে গুজরাট হতে দেবো না, কিন্তু বাবাকে গুজরাটে চাকরি করতে পাঠাবো, মানে কি পরিস্থিতি দেখুন। আর পশ্চিমবঙ্গে এটা তো দেখুন, শিক্ষা ব্যবস্থা পুরো শেষের দিকে, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, এমনিতে প্রথম থেকে শেষ। আপনারা জানেন যে প্রাইমারি স্কুলে এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে, তো সেখানে হাই স্কুলে যদি, এটা তো এসএসসি মানে এগুলো হাই স্কুলের, এতজন শিক্ষকের চাকরি 3 মাসের মধ্যে কতটাকে নিয়োগ হবে, কতটা রাজ্য সরকার পারবে। আজকে যেটা শুনলাম, মমতা ব্যানার্জি নাকি মিটিং করে বলেছেন যে এই রায়কে তিনি মানেন না। দেখুন, তিনি আজ পর্যন্ত কোনো কিছুই মানেন না, তার মনের মতো হলে ঠিক আছে, না হলে তিনি মানেন না। তো এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আর ওনার মানা না মানাতে কিছু যায় আসে না, ওটা শুধু বলতে হয় রাজ্য, মানে একটা মানুষকে একটা মানে দেখাতে হয় যে হ্যাঁ আমি এটা মানছি না, কিন্তু যাদের চাকরিটা গেল তারা অন্তত বুঝতে পারছে যে ওনার মানা না মানাতে কিছু যায় আসে না। যাই হোক, তিনি বলছেন যে চাকরি যারা করেছিলেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে না, এমনটা তিনি নাকি বলেছেন। আমি একটু আগে খবরে দেখেছিলাম, তো সঠিক কি ভুল আমি ঠিক জানি না, তবে খবরে আমি দেখেছি। দেখুন, টাকা ফেরত দিতে হবে না ঠিক আছে, কিন্তু আমি বলবো যে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদেরও একটা সংসার রয়েছে, তো তারা টাকা দেবে কি দেবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আইনের সাহায্যে যদি কেউ গিয়ে যদি টাকা ফেরত দিয়ে দেয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আর যদি না দেয় সেটা তখন সুপ্রিম কোর্ট বা যারা রয়েছে তারা তার দেখবে। তবে আমি এটুকু বলতে পারি, চাকরি যারা যোগ্য প্রার্থী, যারা গেছে যাদের চাকরি, তো যারা যোগ্য প্রার্থী আমি মনে করি যাদের মানে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিল তাদেরকে রাজ্য সরকারের উচিত কোনো না কোনো ভাবে চাকরি ফিরিয়ে দেওয়া, এবং তাদের এটাও উচিত যে যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে তারা যেন কোনোদিন, যেহেতু সুপ্রিম কোর্টে একটা রায় আছে যে তারা আর কোনো পরীক্ষায় বসতে পারবে না, তো রাজ্য সরকারেরও এটা দেখা উচিত। তার কারণ আমরা দেখেছি যে রাজ্যে মানে এই যে এসএসসির নিয়োগটা পুরো বাতিল হয়েছে, আপনারা জেনে রাখুন
পরীক্ষা দেয়নি এরকম 2823 জন রয়েছে, যারা কোনো পরীক্ষায় বসেনি, এসএসসি নিয়োগপত্র দেয়নি, অথচ তারা চাকরি করছে, বেতনও পাচ্ছে। কেউ তো আর এমনি চাকরি করতে যায়নি, বেতন নিশ্চয়ই তিনি পাচ্ছেন। মানে মেয়াদ উত্তীর্ণ প্যানেল যখন শেষ হয়ে যায়, তার একটা টাইম থাকে, তারপরেও চাকরি করছেন প্রায় 1400 জন মতো। মানে কি অবস্থা দেখুন। এই যে ভাতা আমরা বলি না, এত মানুষকে ভাতা এরা কোথা থেকে দিচ্ছে, টাকাগুলো কোথা থেকে পাচ্ছে? এই দুর্নীতি। দুর্নীতি হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ কথা। যাই হোক, দেবাংশু ভট্টাচার্য তিনি আজকে কি চুনকালি মাখবেন কিনা সেটাই এখন দেখার। কারণ তিনি হয়তো আসবেন পরে খবরে, কেননা যাদের যেটা অভ্যাস যে না বসে থেকে কি করবো, অন্তত দুটো খিস্তি খেয়ে আসি, তো সেরকম ভাবে তিনি আসতেই পারেন। তো স্মরণ করিয়ে দিলাম, তৃণমূলের যারা নেতা মন্ত্রীরা রয়েছে তাদেরকে স্মরণ করিয়ে দিলাম যে দেবাংশু ভট্টাচার্য কি বলেছিল, এবং তার সাথে তারা কতটা সহমত হবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, খবরটা দেখানোর ছিল, দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।